আমাদের লেকচার নাম্বার 10 এ প্রি ক্লাস মেটেরিয়াল হিসেবে অ্যাভেলেবল আছে। তা প্রথমেই আমি এটা পড়ানো শুরু করার আগে একটা কথা বলি, এখানে বেসিক্যালি আমরা রেসপন্স বের করব, টাইম রেসপন্স। কারণ যে কোনো সিস্টেমস বেসিক্যালি ভালোভাবে কাজ করছে না করছে না, টাইমে আমি যে আউটপুটটা পাচ্ছি এগেইনস্ট টাইম, কারণ এক্স অ্যাক্সিসে আছে টাইম, এগেইনস্ট টাইম সে সময় মতো আউটপুট দিতে পারছে কি পারছে না, সেগুলো সবই এই টাইম রেসপন্সের আন্ডারে পড়ে। তা সবচেয়ে সহজ যেটা, সেটা আজকে আমরা আগে ধরবো, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম। আমাদের কয়েকটা স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যাল আছে। স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যাল মানে হচ্ছে যেই সিগন্যালগুলোর সাহায্যে আমরা খুব সহজে একটা সিস্টেমের কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারবো, এবং সেই সিগন্যালগুলো খুব সহজে জেনারেট করা যায়। লাইক ইম্পালস সিগন্যাল, লাইক ইউনিট স্টেপ সিগন্যাল, র্যাম্প, প্যারাবোলিক, এগুলো খুব সহজে হার্ডওয়্যারের সাহায্যে বা প্যারামিটার দিয়ে আমরা কিটে তৈরি করতে পারবো বলে এগুলোকে পরীক্ষা নিরীক্ষার কারণে খুব সহজে আমরা অ্যাপ্লাই করে দেখি। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই চারটে, বা আরো যদি সংক্ষেপে বলতে চাই, আরো সংক্ষেপে ভাবলে তিনটে: ইম্পালস সিগন্যাল, স্টেপ সিগন্যাল আর র্যাম্প সিগন্যাল। যেহেতু আমরা কন্ট্রোল সিস্টেমে লিনিয়ার সিস্টেমস নিয়ে কাজ করছি, তাই লিনিয়ার সিস্টেমসে যদি আমরা ইম্পালস সিগন্যাল দেই ইনপুটে, আউটপুটটাও আমাদের মোটামুটি ওই ইম্পালসকে ফলো করবে। যদি আমরা স্টেপ দেই, আমার আউটপুটটাও স্টেপকে ফলো করবে, সেটা আমরা আগে দেখতে চলেছি। তা এখানে যদি আমরা একটু দেখি যে ইউনিট স্টেপ রেসপন্স মানে কি বোঝাচ্ছে। ইউনিট স্টেপ মানে ইউনিট স্টেপ রেসপন্স মানে আউটপুট, মানে ইউনিট স্টেপ সিগন্যাল ইনপুট দেওয়ার পর আমি যে রেসপন্সটা পাবো তাকে আমরা বলবো ইউনিট স্টেপ রেসপন্স। আমি আবার বলছি, যদি আমি জিজ্ঞাসা করি যে ইউনিট স্টেপ রেসপন্স ক্যালকুলেট করো, তার মানে we have to calculate some response or output when we have applied unit step signal as a input. আমি ইনপুট ইউনিট স্টেপ সিগন্যাল দিলে যে আউটপুট পাবো তাকে বলা হয় ইউনিট স্টেপ রেসপন্স বা ইউনিট স্টেপ আউটপুট। এবার সেটা যে সিস্টেমে দেব সেই সিস্টেম থেকে যে আউটপুট পাবো সেটা তার। প্রথমে আমরা একটা ফার্স্ট অর্ডার সিস্টেম নিয়েছি। কেউ কি বলতে পারবে কেন এটা ফার্স্ট অর্ডার হলো এই সিস্টেমটা? এই সিস্টেমটা কে বাই এস প্লাস এ, একে আমরা কেন ফার্স্ট অর্ডার বলছি? ইয়াসিন, ফার্স্ট অর্ডার সিস্টেম বলতে হ্যাঁ পোল সংখ্যা 1। ওকে, এটা একটা উত্তর, পোল সংখ্যা 1। বা আরেকভাবে আমরা ভাবতে পারি যে এই যে ডিনোমিনেটর পার্টটা আছে হর, এই ডিনোমিনেটর পার্টে এস এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, পোল সংখ্যা 1 এবং এস এর হাইয়েস্ট পাওয়ার 1, তাই একে আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম বলবো। তাই ফার্স্ট অর্ডার সিস্টেমে আমি যখন ইউনিট স্টেপ সিগন্যাল দেব, ইউনিট স্টেপ মানে যে একটা স্টেপ সিগন্যাল যার অ্যামপ্লিটিউড 1, তা অ্যামপ্লিটিউড যদি 1 হয় তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? 1/s। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিনিয়ার কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেমসে যে পড়ে এসেছিলাম, সেখানে দেখেছি যে যে কোনো একটা কনস্ট্যান্টের যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের বের করতে হয়, সেটা হয় কনস্ট্যান্টের ভ্যালুটা বাই এস। তো সেখানে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1/s। এবং আমরা আগের অধ্যায়গুলোতে দেখে এসেছি যে ট্রান্সফার ফাংশনকে আমরা ডিফাইন করি এইভাবে যে Laplace transform of the output by Laplace transform of the input
কনসিডারিং অল দ্য ইনিশিয়াল কন্ডিশনস টু বি জিরো, আমরা কিন্তু কোনো ইনিশিয়াল কন্ডিশন ধরতে পারবো না ট্রান্সফার ফাংশন বেসড অ্যানালিসিসে। তাহলে যেখানে আমার ইনপুট আরএস টা জানা, সিস্টেম জিএস টা জানা, এই দুটোকে গুণ করে দিলেই তো আমি ল্যাপ্লাস ডোমেইনের আউটপুট পেয়ে যাব। যদি ল্যাপ্লাস ডোমেইনে আউটপুট পেয়ে যাই, তাতে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেই আমি টাইম ডোমেইনে আউটপুট পাচ্ছি। তা এইভাবে আমরা আউটপুটটাকে আগে বের করি। আমি দেখতে পাচ্ছি এই দুটোকে গুণ করে দিলেই আমি আউটপুট ইন ল্যাপ্লাস ডোমেইন পেয়ে যাব। তা একে গুণ করে দিলে আমি এটা পাচ্ছি। এবার যখন এটা পাচ্ছি, আমাকে তো টাইম ডোমেইনের আউটপুট পেতে হবে। রেসপন্স মিন্স whenever we need to find the output in time domain, তার মানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। এবার এর যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়, তার মানে বেসিক্যালি আমাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতেই হবে। এবার পার্শিয়াল ফ্র্যাকশন যে কোনো পদ্ধতিতেই তোমরা করতে পারো, বিভিন্ন পদ্ধতি অ্যাভেলেবল আছে। একটা হয় যে গুণ করে দিয়ে সেখান থেকে এ এবং বি কোএফিসিয়েন্টস এর মান বের করা, সেটা একটা পদ্ধতি। এটা একটা পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারো। এবার যদি আমি এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, কে বাই এ যেহেতু একটা কনস্ট্যান্ট এবং এটা দুটোর ক্ষেত্রেই কমন, তাই কে বাই এ কে আমি বাইরে বের করে নিলাম। বের করে নিলে ভেতরে পড়ে থাকবে শুধু 1/s আর -1/s প্লাস এ। তাহলে এর যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, আমরা এই সিগন্যালটা পাচ্ছি, যেখানে এ হচ্ছে আমার পোলের লোকেশন এবং কে হচ্ছে আমার সিস্টেম গেইন। এবার আমি ইনপুট আর আউটপুটের সাথে একসাথে ছবিটাকে আঁকতে চাই, একটা কথা প্রমাণ করার জন্য, যে কিছুক্ষণ আগে আমি এই কথাটা বলেছিলাম। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে যেহেতু আমরা লিনিয়ার সিস্টেমসে আমরা সিগন্যাল অ্যাপ্লাই করছি, তাই আউটপুট সিগন্যাল বা রেসপন্স সবসময় আমার ইনপুটকেই ফলো করবে, মানে ইনপুটের প্যাটার্নকে ফলো করবে। এটা লিনিয়ার সিস্টেমের একটা বৈশিষ্ট্য। দেখো, এখানে আমি ইনপুট সিগন্যাল ছিল ইউনিট স্টেপ সিগন্যাল। আমি যখন এই রেসপন্সটাকে প্লট করছি at t is equal to 0, আমার e to the power 0 মানে 1, মানে 1 minus 1 0, তার মানে এটা শূন্য থেকে শুরু হবে। এবং ধীরে ধীরে যদি t এর বেশ কয়েকটা ভ্যালুর জন্য প্লট করতে থাকি, দেখা যাচ্ছে যে এ ধীরে ধীরে বাড়তে থাকছে। এবং আমি যদি t টেন্ডিং টু ইনফিনিটি করে দেই, তার মানে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ টেন্ডিং টু 0, তার মানে ফাইনালি কিন্তু ও কে বাই এ মানটা পাবে। এবং দেখো, একটা নির্দিষ্ট সময়ের পরে এই মানটা স্থির হয়ে ইউনিট স্টেপ সিগন্যালের মতো চলে আসবে। মানে আমার এখানে স্টেপ সিগন্যাল ছিল, ও স্টেপ সিগন্যালের মতো দেখতে হয়ে যাবে। ইনিশিয়ালি যে অংশটা আছে যেখানে ওর এক্সপোনেনশিয়াল টার্ম এসেছে, এই অংশটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট স্টেট। ট্রানজিয়েন্ট যখনই কোনো সুইচিং হয় বা আমরা ইনপুট দেই, তার 2-3 সেকেন্ডের মধ্যে যে সিস্টেমের বিহেভিয়ারটা পরিবর্তন হয়, ওই পরিবর্তনের সময়টাকে আমরা বলি ট্রানজিয়েন্ট স্টেট। যখন পরিবর্তন হয়ে গেল এবং মোটামুটি 98% অফ দ্য ফাইনাল ভ্যালু, মানে ফাইনালি ও যেই ভ্যালুতে গিয়ে রিচ করবে, ফাইনাল ভ্যালুতে মোটামুটি পৌঁছে গেছে 98% অফ দ্য ফাইনাল ভ্যালু, তখন আমরা ভেবে নিতে পারি যে ও স্টেডি স্টেটে পৌঁছে গেছে। এবং দেখো, স্টেডি স্টেটে পৌঁছানোর পরে ওর ভ্যালু কিন্তু স্টেপ ফাংশনের মতো কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে আমরা আগে যে কথাটা বলেছিলাম যে লিনিয়ার সিস্টেমে আউটপুট ইনপুটের প্যাটার্নকে ফলো করে, সেটাই হলো। তো এইভাবে আমরা ইউনিট স্টেপ রেসপন্স বের করলাম ফর দিস গিভেন ফার্স্ট অর্ডার সিস্টেম। একই রকম ভাবে এর আমরা ইউনিট র্যাম্প রেসপন্স, ইউনিট প্যারাবোলিক রেসপন্স, ইউনিট ইম্পালস রেসপন্স বের করতে পারি। দেখি এর পরেরটাতে আমরা কি বের করেছি। আমরা পরেরটাতে বের করেছি ইউনিট র্যাম্প রেসপন্স। কেউ কেউ বলতে পারবে ইউনিট র্যাম্প রেসপন্স মানে সিস্টেমের রেসপন্স
যখন আমরা র্যাম্প সিগন্যাল সিস্টেমে দিয়েছি। সিস্টেমের রেসপন্স বা আউটপুট যখন আমি র্যাম্প ইনপুট সিস্টেমে দিয়েছি, এবং এটা তো লিনিয়ার সিস্টেম, আগের সিস্টেমটাই, তাহলে আমরা এটাও ভাবতে পারি যে এই সিস্টেমে যে আউটপুটটা হবে, যদি আমি র্যাম্প ইনপুট দেই তার আউটপুটও র্যাম্প ইনপুটকেই ফলো করবে। তাহলে আমরা র্যাম্প সিগন্যাল দিলে র্যাম্প ইনপুটকে ফলো করবে। দেখি কি হয়। তা আমরা যদি র্যাম্প ইনপুট এখানে দেই তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়, আমি এখানে ছোট করে একটু নোট দিয়েছি। তা এটা হচ্ছে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ইউনিট র্যাম্প ইনপুট। ইউনিট র্যাম্প মানে কি? ইউনিট কার ভ্যালু 1, কেউ কি বলতে পারবে? ইউনিট স্টেপ সিগন্যাল মানে ওর অ্যামপ্লিটিউডটা 1। ইউনিট র্যাম্পে কিসের ভ্যালু 1 হয়? একটু তো কথা বলতে হবে, তাহলে আমি কি করে বুঝবো তোমরা বুঝতে পারছো কিনা? ঢালের ভ্যালু এরকম কিছু। ঢালের মান, এক্স্যাক্টলি ঢালের মান, একদম ঠিক, ঢালের মান। তার মানে রেট অফ চেঞ্জ অফ অ্যামপ্লিটিউড। রেট অফ চেঞ্জ অফ অ্যামপ্লিটিউড মানে স্লোপ বা ঢালের মান 1 হয় ইউনিট র্যাম্প সিগন্যালে। তার মানে আমি যদি ভূমি থেকে ওর অ্যাঙ্গেল মাপি 45 ডিগ্রি হবে ওর অ্যাঙ্গেল ইউনিট র্যাম্প সিগন্যালের জন্য। তাহলে আমি যদি ইনপুট সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম পেয়ে যাই, সেই আরএস কে সিস্টেমের জিএস এর সাথে গুণ করে দিলেই তো আমি আউটপুট ল্যাপ্লাস ডোমেইনে পেয়ে যাচ্ছি। একদম আগের কেসটার মতো আমরা ইনপুট ল্যাপ্লাস ডোমেইনকে সিস্টেমের সাথে গুণ করে আমরা আউটপুট পেয়ে গেলাম। যেহেতু আমাকে রেসপন্সটাকে টাইম ডোমেইনে ক্যালকুলেট করতে হবে, তাই এর আমার পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে গেলে আমি এই পদ্ধতি অবলম্বন করতে পারি। তোমরা গুণ করেও বজ্র গুণন করেও করতে পারো, যে কোনো একটা পদ্ধতি। which পদ্ধতি is okay for you, you can follow that one, I have no problem, but the technique should be technically right, the method you will use should be technically right. তা এখানে আমরা যদি এই ভ্যালুস গুলোকে যেটা বের করেছি সেটাকে যদি এই এ বি এবং সি এর মানের জায়গায় বসিয়ে দেই এবং তারপরে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, আমরা এই র্যাম্প ইউনিট র্যাম্প রেসপন্সটা পেয়ে গেলাম এই ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য। তা এখানে দেখো, এখানে যেহেতু একটা র্যাম্প দেওয়া একটা পার্ট আছে, তার মানে এই আঁকাটা, এই যে রেসপন্সটা, এটা র্যাম্পের প্যাটার্ন ধরবে। এবং এই যে মানটা, এই যে e⁻⁻80 এর জন্য একটা সামান্য এক্সপোনেনশিয়াল ডিলে হবে। সেটা কিভাবে? দেখো, আমরা এটা ইনপুট এবং তার সাথে আউটপুট, এই রেসপন্সটাকে আমরা চাইলে ম্যাটল্যাবের সাহায্যেও প্লট করে দেখতে পারি যে প্লটটা কেমন হবে। ম্যাটল্যাবে তোমরা যেহেতু অলরেডি তোমরা ডিএসপি এটা শিখে এসেছো এবং ডিএসপি ল্যাবে অলরেডি ম্যাটল্যাবের একটা ইনিশিয়াল স্টেজ ছিল, তাই তোমরা জানো যে কি করে ম্যাটল্যাবে কোনো একটা সিগন্যালকে প্লট করতে হয়। যদি ওভার টাইম আমরা প্লট করি তাহলে র্যাম্প সিগন্যালের সাথে তার এই আউটপুটকে যদি প্লট করা যায় তাহলে এরকম দেখতে পাবো। তাহলে এই কথাটা আবারও প্রমাণিত হলো যে যদি আমাদের কাছে লিনিয়ার সিস্টেমস থাকে তাহলে আউটপুট সব সময় আমার ইনপুটের প্যাটার্নকে ফলো করবে। হ্যাঁ, সামান্য এরর থাকতে পারে, যেখানে এরকম একটু এরর এসেছে, কিন্তু ফাইনালি কিন্তু র্যাম্পের মতো করেই এগোতে থাকবে। এখানেও তাই হয়েছে। এতদূর অবধি কারোর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে আমি একটু এখানে একটুখানি একটা ব্রেক দিয়ে তোমাদেরকে একটা কথা একটু বলতে চাই। সেটা
হচ্ছে যেহেতু এই ক্লাসটা আমি করাচ্ছি লেকচার 10 এর ক্লাস, বিএলসি তে যেটা লেকচার 10 এ আছে এবং লেকচার 10 এর প্রি ক্লাস মেটেরিয়ালে এটা আছে। আমি যেহেতু অনলাইনে আমরা পড়ছি, তা আমি তোমাদেরকে সাজেস্ট করব কাইন্ডলি লেকচার 10 এর বিএলসি মেটেরিয়াল পর্যন্ত একটু কমপ্লিট করে রেখো। কারণ আমাকে তো বুঝতে হবে যে তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা, তো সেই কারণে ইন্টারাকশনটা বিএলসি থ্রু দিয়ে খুব বেশি হবে। যদি কোনোভাবে কেউ পিছিয়ে থাকে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এগিয়ে গেছে, আমি এখানে আমাদের আমরা দেখতে পাই যে কে কতটা স্টাডি করছে, কতটা সময় দিচ্ছে, কোন টপিকটা দেখলো, কবে দেখলো, অল উই ক্যান সি ওভার আওয়ার বিএলসি অ্যাকাউন্ট। কিন্তু তবুও যারা যারা মাত্র আর কয়েকজন আছে যারা এখনো অ্যাক্সেস শুরু করছে না, তারা প্রত্যেকে একটু লেকচার 10 অবধি আপ টু ডেট হয়ে যাও। তার কারণ আমাদেরকে কিন্তু দেখো মিডের আগে এইভাবে কিছুটা একটা উইক আমাদের কমপ্লিট করতে হচ্ছে। সেই কারণে আমাদের ইন্টারাকশনটা একটু বেশি হওয়া খুব দরকার আছে। আদারওয়াইজ আই কান্ট আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইউ ক্যান গেট মাই পয়েন্টস অর নট। ওকে, সো এটা একটা ছোট্ট সংযোজন ছিল এই ক্লাসে, কারণ এটা আমি আজকে সকালে একটু রিপোর্ট দেখে একটু ভয় পেয়েছি কয়েকজনেরটা। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ভেরি গোয়িং ভেরি প্রপারলি। আচ্ছা, এবার হচ্ছে ইম্পালস রেসপন্স। ইম্পালস মানে কি? হঠাৎ করে আমি যখন সিস্টেমে ইনপুটটাকে দেব, ইনপুট দিয়েই উইথড্র করে নেব, ওকে আমি রেখে দেব না। তার মানে ইনপুট দিয়েই যদি উইথড্র করে নেই, সেই মুহূর্তে যেই এনার্জিটা আমার সিস্টেমে যাবে, সেই তারপরে আর কোনো তো এনার্জি আমার সিস্টেমে যাচ্ছে না, তাহলে ধীরে ধীরে সিস্টেমের রেসপন্স উইল গো ডাই ডাউন টু জিরো। এটা যদি হয় তার মানে সিস্টেমটা নর্মাল আছে। তো দেখি কি হয়। তা যদি আমাদের সিস্টেম এই একই সিস্টেমকে কনসিডার করে তার ইউনিট ইম্পালস রেসপন্স বের করতে চাই, তার মানে সিস্টেমে আমাদের ইউনিট ইম্পালস ইনপুট দিতে হবে। তা যদি আমরা ইউনিট ইম্পালস ইনপুট দেই, ইউনিট ইম্পালসের রেসপন্সের আমার ইউনিট ইম্পালস সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হয়? 1। তাহলে যদি আমি সেটা দিয়ে গুণ করে দেই সিস্টেমের সাথে, we'll get the output in Laplace domain. এবার তার যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে টাইম ডোমেনের আউটপুট পেয়ে যাব। টাইম ডোমেনে যদি পাই, দেখো পরপর দুটোকে আমি এঁকেছি, এখানে আমি ইউনিট ইম্পালস দিয়ে আবার আমি ইনপুট সরিয়ে নিলাম, কারণ ইউনিট ইম্পালস মানেই হচ্ছে এটা শুধুমাত্র t is equal to 0 তে এক্সিস্ট করবে, তার বাঁদিকে বা ডান দিকে এই সিগন্যালের কোনো এক্সিস্টেন্স থাকবে না। কিন্তু আমি আউটপুটে দেখতে পাচ্ছি ইনপুট দেওয়ার মুহূর্তে, সুইচ অন করার মুহূর্তে যে এনার্জিটা পেয়েছিল, ধীরে ধীরে দেখো e⁻0 মানে 1 মানে k, এবং ধীরে ধীরে এই ভ্যারিয়েবলটার জন্য এক্সপোনেনশিয়াল টার্মটার জন্য ও ধীরে ধীরে একদম জিরোতে মিশে যাবে। তার মানে আমার সিস্টেম পারফেক্ট, সিস্টেম স্টেবল, যেটা হওয়ার কথা ন্যাচারালি সেটাই হচ্ছে। এটা হচ্ছে আমার এই সিস্টেমের ইউনিট ইম্পালস রেসপন্স। এই ইউনিট ইম্পালস রেসপন্সে কার মান ইউনিট? আমি যদি এই সিগন্যালকে একটু জুম করে দেখি, দেখা যাবে এটার উইথ খুবই ন্যারো, খুবই ছোট। তা এর উইথ যদি ছোট থাকে এবং এর এরিয়া যদি 1 হয়, তাহলে এর হাইট অনেক, it cannot be measured like other signals। তাহলে আমরা কি হচ্ছে, আমার এখানে এরিয়াটা হচ্ছে 1, এর ভেতরে সিগন্যালের এরিয়াটা হচ্ছে 1, সেটা হচ্ছে ইউনিট ইম্পালস সিগন্যাল। ঠিক আছে, তার মানে উইথ ইনটু হাইট ইজ ইকুয়াল টু 1। যদি আমি এই সিগন্যালটাকে একটা রেক্ট্যাঙ্গেলের সাথে কম্পেয়ার করি, তো এবার আমার পড়ে থাকলো শুধু ইউনিট প্যারাবোলিক। তোমরা আমাকে বলো তো যে ইউনিট প্যারাবোলিক রেসপন্স তাহলে বের করতে গেলে আমাদের কি টাইপের ইনপুট দিতে হবে?
অবশ্যই ইউনিট প্যারাবোলিক সিগন্যাল দিতে হবে। আমি ইউনিট প্যারাবোলিক সিগন্যাল দিলে যেই আউটপুট পাবো তাকেই বলবো ইউনিট প্যারাবোলিক রেসপন্স। তাহলে এই সিগন্যালে যখন আমি ইউনিট প্যারাবোলিক ইনপুট দেব, সেটা আসলে মান হচ্ছে t²/2। এই t²/2 কেন? t²/2 হচ্ছে আমার অ্যাক্সেলারেশন বা রেট অফ চেঞ্জ অফ স্লোপ হবে 1। রেট অফ চেঞ্জ অফ স্লোপ সেটা যদি 1 করতে হয়, কি করতে হবে? এটা যদি সিগন্যালটা হয়, তাহলে এর রেট অফ চেঞ্জ অফ স্লোপ কি হবে? দেখো 2t/2, তার মানে দেখো 2 কেটে গেল, তার মানে ফাইনালি আমার স্লোপের মান কিন্তু আমার রেট অফ চেঞ্জ অফ স্লোপ, আমার এখান থেকে রেট অফ চেঞ্জ অফ অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড হচ্ছে 1 ফর ইউনিট স্টেপ সিগন্যাল, রেট অফ চেঞ্জ অফ অ্যামপ্লিটিউড 1 হচ্ছে ইউনিট র্যাম্প সিগন্যাল। ডাবল ডেরিভেটিভ অফ অ্যামপ্লিটিউড অর ইউনিট, আমার ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য স্লোপ ইজ 1, তার মানে ডাবল ডেরিভেটিভ অফ দ্য অ্যামপ্লিটিউড ইজ 1। সেভাবে আমি যদি চেক করি দেখা যাবে t²/2 তে এই শর্তটা পূরণ হচ্ছে। আমি যদি সিঙ্গেল ডেরিভেটিভ করি হবে 2t/2, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, ফাইনালি t পড়ে থাকবে। তার যদি আরেকবার ডেরিভেটিভ করি আমার মান হবে 1, তার মানে ডাবল ডেরিভেটিভ অফ দ্য সিগন্যাল ইজ ইকুয়াল টু 1। আমার এটা ইউনিট প্যারাবোলিক ইনপুট। এর যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি এই সূত্র অনুযায়ী t² এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 1/2 ইনটু ফ্যাক্টরিয়াল 2/s⁻3, তার মানে 2 কেটে যাবে, ফাইনালি আমার কাছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকবে 1/s³। এই যে 1/s³ হলো, তাহলে এইভাবে আমরা আগের মতোই ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করে দেই, পার্শিয়াল ফ্র্যাকশন যদি করি, তারপরে এই আউটপুটটা আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ইউনিট প্যারাবোলিক সিগন্যালের রেসপন্স। ইউনিট প্যারাবোলিক response of the system, first order system k/s+a। এবার আমরা কিছু টাইম ডোমেন স্পেসিফিকেশনস দেখে নেব। মানে টাইম ডোমেন স্পেসিফিকেশনস ফার্স্ট অর্ডার সিস্টেমের আছে এই কয়েকটা। হ্যাঁ, কেউ হাত তুলেছে, বলো। এই যে প্যারাবোলিক রেসপন্স, হ্যাঁ, এর কোনোভাবে মানে ট্র্যাকিং ইউজ করা হয়? আরেকবার প্রশ্নটা বোঝাও একটু, কোন ট্র্যাকিং এর প্যারাবোলিক কথা রেসপন্স বলছো? যে আমরা পড়তাছি একটা সিস্টেমের, হ্যাঁ এটা কি মিস মানে কোনো ট্র্যাকিং, মানে কোনো সিস্টেমে ট্র্যাকিং হিসেবে ইউজ করা হয় এরকম কিছু অ্যাপ্লিকেশন? হ্যাঁ, মানে যখনই আমরা কোনো রেসপন্স বের করছি সিস্টেমের, অবশ্যই দিস ইজ ফর ট্র্যাকিং দ্য প্যাটার্ন অফ দ্য রেসপন্স। যখন তুমি তোমার ইনপুটটা প্যারাবোলিক প্যাটার্নের হবে, তখন তুমি এটাকে ব্যবহার করবে টু ট্র্যাক দ্য রেসপন্স অফ দ্য সিস্টেম। আমরা যদি টাইম ডোমেন স্পেসিফিকেশনস একটু চেক করি, বেসিক্যালি ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য 4টে স্পেসিফিকেশন থাকে মূলত। একটা হয় টাইম কনস্ট্যান্ট, রাইজ টাইম, ডিলে টাইম, সেটলিং টাইম। আমি একই সিস্টেম নিচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা বারবার ঘুরে ঘুরে না যায়, যাতে আসলে ঘটনাটা কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। দেখো, আগের পেজগুলোতে আমরা এই ফার্স্ট অর্ডার সিস্টেমকেই নিয়েছি। এবার টাইম কনস্ট্যান্ট টার্মটা তোমরা আগেও বারবার শুনেছো। টাইম কনস্ট্যান্ট টার্মটা মানে হচ্ছে কোনো একটা সিস্টেমের রেসপন্সে 63.2% পৌঁছতে যতটা সময় লাগে সেটাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলে থাকি। এটা তোমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2তেও পড়েছিলে। তার মানে এই যদি রেসপন্সের ফাইনাল ভ্যালু হয়, তাহলে এই ফাইনাল ভ্যালুর 63.2% পৌঁছতে যতটা সময় লাগবে সেটাকে আমি বলবো টাইম কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে বের করা যায়। যদি আমার সিস্টেমের গেইন 1 থাকতো, তাহলে -1/a করলেও আমরা এর ভ্যালু বের করতে পারতাম, কিন্তু সেটা অবশ্যই যদি আমার গেইন 1 থাকে, আদারওয়াইজ নট।
এটা শুধুমাত্রই তখন প্রযোজ্য যখন আমার সিস্টেমের গেইন 1 থাকবে, কিন্তু তাছাড়াও আমরা টাইম কনস্ট্যান্ট বের করতে পারবো। 63.2% অফ দ্য ফাইনাল ভ্যালু, আমার এখানে ফাইনাল ভ্যালু থিওরেম যদি অ্যাপ্লাই করি, এর ফাইনাল ভ্যালু কত হচ্ছে k/a। আমরা এখানে সবসময় কিন্তু যখন টাইম ডোমেইন স্পেসিফিকেশনস ক্যালকুলেট করতে হয়, আমরা সব সময় ইউনিট স্টেপ রেসপন্সের সাহায্যেই ক্যালকুলেট করব। তা আমরা এর যদি ইউনিট স্টেপ রেসপন্স দেখি, আমরা আগেও বের করেছি, এখানে আগের পেজগুলোতে আছে, আমি আর সেখানে ব্যাক করছি না। তোমাদের কাছে বিএলসি তে এই মেটেরিয়ালটা দেওয়া আছে, সেখানে দেখতে পাবে যে ইউনিট স্টেপ রেসপন্সের ফাইনাল ভ্যালু আসছে k/a। তার মানে k/a এর 63.2% পৌঁছতে যতটা সময় লাগবে সেটাকে আমি বলবো টাইম কনস্ট্যান্ট অফ দ্য সিস্টেম। টাইম কনস্ট্যান্ট হয়ে গেল। এবার হচ্ছে একটু ছবি দেখে দেখিয়ে নিই, তারপরে আমরা ক্যালকুলেশনস দেখাবো। কনসেপ্টটা আগে, রাইজ টাইম। মানে অনেক সময় আমরা বলি যে সিস্টেমটা ফাস্ট রেসপন্ড করছে, সিস্টেমে ইনপুট দেওয়ার সাথে সাথে এতক্ষণের মধ্যে আমি আউটপুট পাই, বা কোনো সিস্টেমে বললাম যে না, আমি ইনপুট দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হয়, তারপরে ওখানে আমি আউটপুটটাকে স্টেডি অবস্থায় পাই। তার মানে ফাস্টার স্লোয়ার এই ব্যাপারটা ডিপেন্ড করছে রাইজ টাইমের ওপর। কাকে বলে রাইজ টাইম? 10% অফ দ্য ফাইনাল ভ্যালু থেকে 90% অফ দ্য ফাইনাল ভ্যালুতে পৌঁছতে যেই সময়টা লাগে, সেই সময়টাকে আমরা বলি রাইজ টাইম। 10% of the final value was k/a, the 10% of k/a থেকে 90% of k/a তে পৌঁছতে যে সময়টা লাগে তাকে আমরা বলছি রাইজ টাইম। সেটাকে tr দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ডিলে টাইমও মোটামুটি একই রকমের একটু ঘটনা, কিন্তু এখানে একটা টাইমই লাগে, কি যে 50% অফ দ্য ফাইনাল ভ্যালুতে পৌঁছতে কতক্ষণ সময় লাগে, সেই সময়টাকে আমরা বলি ডিলে টাইম। দেখো 50% ফাইনাল ভ্যালুর 100% এর 50% পৌঁছতে যেই সময়টা লাগে তাকে আমরা বলি ডিলে টাইম। এবার সেটলিং টাইম। সেটলিং টাইমটা কি? ফাইনাল ভ্যালুর ওই +-2% একটা আমরা রেশিও, একটা অ্যাকিউরেসি ধরে নিই। মানে যদি 98% এ 100% এর +-2, তার মানে 0.98 থেকে 1.02 ওই রেঞ্জের মধ্যে আমার যখন থাকবে, সেটাকে আমি বলছি আমার সেই অ্যাকিউরেসি রেঞ্জ। তা এই রেঞ্জের মধ্যে প্রথমবার যখন প্রবেশ করবে সেই মুহূর্তটাকে বলছি আমি সেটলিং টাইম। যদি এরকম হয় ও প্রথমবার, দেখো এখানে পৌঁছতে গেলে 102% পৌঁছতে গেলে ওকে 98% পৌঁছতেই হবে আগে। there is no other chance, there is no other way। 98% যেই মাত্র পৌঁছচ্ছে সেই মুহূর্তটাকে, সেই মুহূর্ত পর্যন্ত সময়টাকে আমরা বলছি সেটলিং টাইম। ওকে, তাহলে এবার দেখি এটার ভ্যালুগুলো আমরা কি করে বের করব। প্রথমে আমরা বের করছি যে রাইজ টাইমটা। তা আমরা এর ইউনিট স্টেপ রেসপন্সটা আরেকবার ক্যালকুলেট করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। যদিও এই পেজেরই এই ফাইলেই প্রথম দিকে ইউনিট স্টেপ রেসপন্স বের করে রাখা আছে এই সিস্টেমটার জন্যই। তা এবার বলা হচ্ছে যে স্টেডি স্টেট ভ্যালুটা কত। তোমরা ফাইনাল ভ্যালু থিওরেম যে পড়েছিলে আগে, ফাইনাল ভ্যালু থিওরেম, তা ফাইনাল ভ্যালু থিওরেমে যেটা কন্টিনিউয়াস সিগন্যালস অ্যান্ড লিনিয়ার সিস্টেমসে ছিল, সেখানে যদি আমরা সিগন্যালের টি টেন্ডিং টু ইনফিনিটি রাখি, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে বলছি ফাইনাল ভ্যালু। তার মানে স্টেডি স্টেট ভ্যালু অফ দ্য আউটপুট, এস স্ট্যান্ডস ফর স্টেডি স্টেট value or final value of the output is k/a, কারণ e to the power minus infinity এটার মানে শূন্যই আসে, মানে টেন্ডিং টু শূন্য। তার মানে আমার ফাইনাল ভ্যালু হচ্ছে k/a। এবার আমি এটাকে প্লট করে দেখতে পাচ্ছি যে এই সময় বের করতে হবে এবং এই সময় বের করতে হবে, দুটোকে বিয়োগ করলে আমি রাইজ টাইম পাচ্ছি।
তা দেখি বের করি, এটা হচ্ছে আমার 90% অফ দ্য ফাইনাল ভ্যালু। তা প্রথমে T1 ক্যালকুলেট করেছি, 10% অফ দ্য ফাইনাল ভ্যালু পৌঁছচ্ছে, তার মানে ভেতরে এখানে T1 হয়ে যাবে, k বাই এ কাটা যাচ্ছে, ফাইনালি আমার কাছে এরকম থাকছে। এবার এই e টু দি পাওয়ার এই এক্সপোনেনশিয়াল টার্মটাকে অ্যাভয়েড করার জন্য আমি ন্যাচারাল লগারিদম নিচ্ছি at both side of the equation। বোথ সাইডে যদি ন্যাচারাল লগারিদম করি তাহলে -81 is equal to ln of 0.9। তাহলে T1 এর মানটা কি হবে, ln of 0.9 বাই মাইনাস এ। এটা হচ্ছে আমার T1 মানে এই ভ্যালুটা। তার মানে এই ভ্যালুটাও আমরা এইভাবে বের করতে পারবো, ln of 0.9 হবে। দেখো আমরা এখানে বেরিয়ে গেছে, দেখো একই রকম ক্যালকুলেশন, শুধু এখানে 90% মানে 0.9 অফ দ্য ফাইনাল ভ্যালু থাকবে, আর কোনো পার্থক্য নেই। এবং এখানে T2 থাকবে, কারণ 90% রিচ করতে T2 টাইম লাগছে। তা আমরা যদি এই দুটোকে বিয়োগ করি, ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের রাইস টাইমের ফর্মুলা ফর দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম উই হ্যাভ কনসিডার্ড। তার মানে এক, আমরা ইকুয়েশন মুখস্থ রাখতে পারি, আর যদি ইকুয়েশন মুখস্থ রাখাটা আমি খুব একটা মানে আমার ক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে তোমাদের কাছে যদি ফার্স্ট অর্ডার এই যে ফার্স্ট অর্ডার সিস্টেমসের যে ইউনিট স্টেপ রেসপন্সটা থাকে, সেখান থেকেই সরাসরি আমরা ক্যালকুলেট করতে পারি। তো এইভাবে আমরা রাইস টাইম পেয়ে যাব। এবার আসি ডিলে টাইম। ডিলে টাইম আরো সোজা, বলছে 50% অফ দ্য ফাইনাল ভ্যালু রিচ করতে যেই সময় লাগে তাকে আমরা ডিলে টাইম বলছি। দেখো এখানে ডি স্ট্যান্ডস ফর ডিলে। তা ডিলে টাইম হচ্ছে যে যখন আমার রেসপন্সটা 50% অফ দ্য ফাইনাল ভ্যালুতে পৌঁছয়, তার মানে 0.5 অফ k বাই a। এইভাবে আমি ডিলে টাইম পেয়ে যাচ্ছি। সেটলিং টাইম কি বলছে, যে 90% অফ দ্য ফাইনাল ভ্যালুতে পৌঁছতে কতটা সময় লাগে, তার মানে 98% অফ দ্য ফাইনাল ভ্যালু মানে 0.98 অফ ফাইনাল ভ্যালু করে আমরা এখানে সেটলিং টাইমও পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা শিখলাম যে কি করে ইউনিট স্টেপ রেসপন্স, ইউনিট র্যাম্প রেসপন্স, ইউনিট ইম্পালস রেসপন্স, ইউনিট প্যারাবোলিক রেসপন্স ক্যালকুলেট করতে হয় ফর এনি ফার্স্ট অর্ডার সিস্টেম। তারপরে দেখলাম যে এর যে আমাদের টাইম ডোমেন স্পেসিফিকেশনস আছে, মানে সিস্টেমটা স্লো না ফাস্টার, সিস্টেমটার তাড়াতাড়ি সেটেল ডাউন করে কিনা। এমন হতেই পারতো যে সিস্টেমটা এরকম করে অসিলেট করতে 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 ফাইনালি গিয়ে সেটেল ডাউন করছে। সেটেল ডাউন করা মানে একবার সেটেল ডাউন করে গেলে ও আর ডিস্টার্বড হবে না, সেটাকে বলা হয় সেটেল ডাউন। ঠিক আছে, যদি কোনো সিস্টেমের রেসপন্সে দেখা যায় যে একবার সেটেল হওয়ার পরে আবার ডিস্টারবেন্সের জন্য ট্রানজিয়েন্ট বা এফেক্ট আসছে, তার মানে ওটা সেটেল ডাউন আর ধরা গেল না আগেরটাকে। একবার সেটেল ডাউন করে গেলে, একবার 98% অফ দ্য ফাইনাল ভ্যালুতে পৌঁছে গেলে যদি তারপর আর এদিক ওদিক না যায়, যদি রেসপন্স স্থির থাকে, তার মানে সেটেলিং হয়েছে। এবার এইভাবে আমরা সেটলিং টাইম, রাইস টাইম, ডিলে টাইম এবং আমরা আর কি বের করলাম, টাইম কনস্ট্যান্ট, এই চারটে মেইন টাইম ডোমেন স্পেসিফিকেশনস ফার্স্ট অর্ডার সিস্টেমে, এগুলোকে বের করলাম। তা এর রেলিভেন্ট কিছু অঙ্ক তোমরা লেকচার 10 এর সাপোর্টিং মেটেরিয়ালে পেয়ে যাবে। লেকচার 10 এর সাপোর্টিং মেটেরিয়াল, আর এগুলো হচ্ছে ডেরিভেশন পার্ট। শুধু অনেকে আমার মনে হয় যে শুধু এই বক্সের ভেতর অংশটাই মনে রাখবে, কিন্তু বাই চান্স যদি কেউ ভুলে যাও তখন কিন্তু এই কি করে তৈরি হলো সেটা যদি আমাদের জানা থাকতো, তাহলে আমরা এটাও ক্যালকুলেট করতে পারতাম। তাহলে বুঝে বুঝে একটু পড়তে হবে কেন এটা হলো, কিভাবে এটা ক্যালকুলেট হলো। ইয়াসির, হ্যাঁ বলো। ম্যাম এটা তো খালি ইউনিট স্টেপের জন্য দিবেন, এখানে বাকি র‍্যাম্প, ইমপালস, প্যারাবোলিকের জন্য কি এরকম আছে নাকি আবার? না, র‍্যাম্প, ইমপালস, প্যারাবোলিক এগুলোর জন্য টাইম ডোমেন স্পেসিফিকেশন চেক করা হয় না। টাইম ডোমেন স্পেসিফিকেশন চেক করতে হয় শুধুমাত্র ইউনিট স্টেপ সিগন্যালে।
সেই কারণে আমরা শুধু ইউনিট স্টেপ রেসপন্স থেকে এগুলোকে ক্যালকুলেট করেছি। বাকিগুলো যদি আমি তোমাদেরকে বলি ইউনিট প্যারাবোলিক রেসপন্স বের করো, সেটা শুধু আলাদাভাবে বের হবে, কিন্তু তার থেকে সিস্টেমের পারফরমেন্সের স্টাডি বা চেক করা সেটা হবে না। সেটা চেক করতে গেলে আমাদের ইউনিট স্টেপ রেসপন্সই লাগবে। অনেক জায়গায় তোমাদের কিছু বইতে হয়তো দেখতে পাবে যে রেসপন্স বের করতে বলা হচ্ছে, কিন্তু দ্যাট ইজ অনলি ফর টু ফাইন্ড দ্য রেসপন্স অফ দ্য সিস্টেম। এর থেকে বেশি আর কিছু আসে না বা প্রয়োজন হয় না। বেসিক্যালি একটা সিস্টেমের বিহেভিয়ার চেক করার জন্য সবচেয়ে সহজতম ইনপুটটাই যথেষ্ট। আচ্ছা, তা তোমাদের যেটা কাজ, আমি আবারও রিপিট করছি, যারা আপ টু ডেট আছো তাদের তো আমার অনেক ধন্যবাদ, কিন্তু যারা আপ টু ডেট নেই, কারণ লেকচার 10 এবং তার সাপোর্টিং মেটেরিয়ালস এর প্রবলেমস গুলো এবং ইন ক্লাস অ্যাক্টিভিটি, পোস্ট ক্লাস অ্যাক্টিভিটি, এগুলোকে প্লিজ আপ টু ডেট করে নাও। তার কারণ এখন পরপর এগুলো আসছে, ব্যাক সাইডের গুলো যদি আপ টু ডেট না থাকে তাহলে নেক্সটের প্রবলেমস গুলো বুঝতে খুব অসুবিধা হবে। যদি তোমাদের কোনো ডাউটস থাকে প্লিজ আমাকে বলো, আমি বোঝাবো, কিন্তু তোমাদেরকে আপ টু ডেট হয়ে যেতে হবে বাই টুডে অ্যাটলিস্ট। হ্যাঁ বলো, একজন হাত তুলেছো। মিস ওই যে মানে টাইম কনস্ট্যান্টের ব্যাপারটা একটু বলতে নাকি 63 পয়েন্ট সামথিং বলছেন। হ্যাঁ, টাইম কনস্ট্যান্টে হচ্ছে যে এই যে ফাইনাল ভ্যালু, এই যে আমার সিস্টেমের যে রেসপন্সটা, এই যে ফাইনাল ভ্যালু দেখতে পাচ্ছি, আমি যদি দেখো এখানে যদি আমি স্টেডি স্টেট থিওরেম, যদি ফাইনাল ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করি, ফাইনাল ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করলে আমি ফাইনাল ভ্যালু বা স্টেডি স্টেট ভ্যালুটা পেয়ে যাব। এই যে স্টেডি স্টেট ভ্যালু কে বাই এ পেয়ে গেলাম, এটার 63.2% উঠতে কতটা সময় লাগে, সেই সময়টাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। এবার এই টাইম কনস্ট্যান্টটা আমি এই রেসপন্স থেকেও বের করতে পারি, চাইলে আমরা সিস্টেম থেকে ইটসেলফ বের করতে পারি। কিভাবে? এই যে এইভাবে বের করতে পারি, যেভাবে আমি দেখলাম যে 50% অফ দ্য ফাইনাল ভ্যালু পৌঁছতে যতক্ষণ সময় লাগে, ঠিক একই রকম ভাবে 63.2% অফ কে বাই এ বা 63.2% অফ দ্য ফাইনাল ভ্যালু পৌঁছতে কতক্ষণ সময় লাগে, সেটাই আমার টাইম কনস্ট্যান্ট। বিভিন্ন ভাবে বের করা যায়, আমি গ্রাফ থেকে সরাসরি বের করতে পারি, আমি এইভাবে আমরা বের করতে পারি। whichever পদ্ধতি method is available to you, we can access it. Okay, আর বলো কারোর যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আমি তোমাদের এখানে আমি একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করছি।